শুভ সন্ধ্যা। ঢাকা প্রকাশের নিয়মিত রাত্রিকালীন আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাত্রিকালীন সংবাদ পর্যালোচনায় আজ আমাদের সঙ্গে আছেন সাদত হোসেন, ঢাকা প্রকাশের সিনিয়র সাব এডিটর। সাদত, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আবার আজকে আপনাকে পেয়ে ভালো লাগছে। আমরা শুরুতেই অন্যান্য দিনের মতো আমাদের যে লিড নিউজ রয়েছে সেই সংবাদটি দিয়েই শুরু করব আলোচনা। তার আগে আমাদের দর্শকদের আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা সাদত ভাই, শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, এই কথাটা বলেছেন ডক্টর রেজা কিবরিয়া। আমরা ডক্টর রেজা কিবরিয়ার মুখোমুখি হয়েছিলাম এবং তার ইন্টারভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে। যারা দর্শক, একটা জিনিস বলে রাখি যে আমরা সাধারণত আমাদের প্রত্যেকটা নিউজের সঙ্গে চেষ্টা করছি, বিশেষ করে যে নিউজটার সঙ্গে ভিডিও যাওয়া খুব প্রয়োজন সেই নিউজটার সঙ্গে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি এবং এটা আপনাদের জন্য সংবাদের একটা অথেন্টিসিটি তৈরি করার পাশাপাশি বলাই বাহুল্য আপনারা তার সরাসরি সাক্ষাৎকারটা আপনারা শুনতে পাচ্ছেন, তার বক্তব্যটা শুনতে পাচ্ছেন। এখানে ডক্টর রেজা কিবরিয়ার বক্তব্যটি রয়েছে। আমরা একটু গণ অধিকার আন্দোলনের যে বক্তব্যটা, সেই বক্তব্যের আলোচনা একটু আপনার সঙ্গে যেতে চাই। জি, ঠিকই বলেছেন আপনি যে আমাদের একটি সাক্ষাৎকার ছিল ঢাকা প্রকাশের। সেই সাক্ষাৎকারে রেজা কিবরিয়া তাদের দলের যে অবস্থান সেটি জানিয়েছেন যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তো এবং কি একটি বিষয় যে গণ অধিকার পরিষদ এটি নতুন একটি রাজনৈতিক দল এবং তারা এখনও নিবন্ধিত হয়নি এবং আমরা কিছুদিন আগে যেটি জানলাম যে তারা বক্তব্য এবং বিবৃতিতে বলেছে যে তারা এই নির্বাচন কমিশনের অধীনেও তারা কিন্তু নিবন্ধিত হবে না। তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটি মানুষের রাজনীতি করা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে মত প্রকাশ করার অধিকার আছে এবং তারা তাদের রাজনৈতিক বিষয়গুলোকে কিভাবে দেখে এবং এটা জানি যে আমরা যে একটি রাজনৈতিক বা গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন মত এবং পথ, বিভিন্ন মতাদর্শের মানুষ থাকবে এবং সকলেরই কিন্তু একটি গোল যেটি হলো আকর্ষণের কেন্দ্রবিন্দু, সকলেই ক্ষমতায় যাওয়ার যে একটি চেষ্টা করবে। তো সেদিক থেকে বিভিন্ন দল এবং সরকার তারাও তাদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে এবং বিভিন্ন দল যাওয়ার প্রতিযোগিতা করবে। এটি হলো এই গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। এবং তো আমি আমার দিক থেকে যেটা বলবো, এই বিষয়গুলো যেন বা এক ধরনের বা আমরা সহনশীলতার মধ্য দিয়ে হয় এবং বা পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, একটি ভিন্ন মত পথ, মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ, এগুলো যেন আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং আদর্শের মানুষদের কাছ থেকে প্রত্যাশা করব জনগণ হিসেবে। এটা এই হিসেবেই। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী একটা সুখবর দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে সেকেন্ড লিড বলি যেটাকে আমরা, সেই নিউজটা আমরা দেখতে পাচ্ছি অধিক লবণ ও জল সহনশীল বা পানি সহনশীল ধানের পূর্ণাঙ্গ জিনোম উন্মোচন হয়েছে। তো এটা নিঃসন্দেহে একটা সুখবর, খুব সুখবর। হ্যাঁ, আপনি সুন্দর বা একটি পজিটিভ একটি নিউজ এবং আমাদের জন্য একটি আশার যে আমাদের বিজ্ঞানীরা তারা বসে নেই, তারা কাজ করছেন। এবং আমি এই জায়গায় একটু বেশি উচ্ছ্বসিত হয়ে বলতে চাই যে আমাদের যে এই কৃষি বিজ্ঞানী যারা আছেন, আমি কেন যেন বুঝছি যে তারা কিন্তু মানে এক ধরনের ইন্টারন্যাশনালি তারা ভালো 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 কাজ করছে। এবং এই আপনি জেনে থাকবেন এই জিনোম, এটা কিন্তু খুব জটিল একটা বিষয় এবং একটা জীবনের যে এক ধরনের ব্লুপ্রিন্ট আমরা বলি, সেটা খুব জটিল এবং একটা কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে বের করা হয়। এবং বিশ্বের বড় বড় বিজ্ঞানীরাও কিন্তু এই অবস্থায় তারা খুব যে সফল হয়েছে তা না। তো এই অবস্থায় আমাদের প্রথম না, কিন্তু আপনি জেনে থাকবেন যে আমাদের 2010 সালেও আমাদের পাটের জিনোম উন্মোচন করেছেন বা আমাদের একজন বিজ্ঞানী, তো বা মাকসুদুল রহমান মেবি তার নাম হবে, এক ধরনের তিনি এটা করেছিলেন এবং সেটাও সারা বিশ্বে আলোড়ন তৈরি করে ফেলেছিল। তো এই অবস্থায় আমরা যেটা দেখছি যে যেটা হয় লবণ এবং অতিরিক্ত পানি সহনীয় যে একটা পরিবেশ, এই পরিবেশে যদি ধান টিকে থাকে তাহলে আমাদের জন্য কিন্তু অনেক উপকার, কারণ আমাদের দেশ এমনি বন্যা এবং এক ধরনের প্লাবন সমভূমি হওয়ার কারণে এটা লেগে থাকে। এবং আমাদের মন্ত্রী যেটা বলেছেন, কৃষিমন্ত্রী, তিনি বলেছেন আমাদের প্রায় 2 মিলিয়ন হেক্টর জমি কিন্তু একটি চাষ হয় এবং এই লবণাক্ততার কারণে এটা বা অধিক লবণাক্ত একটা জমি। তো এই জমিগুলোতেও যদি আমরা এই উন্নত জাতের ধান চাষ করতে পারি আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আমরা একটু ক্রেডিটটা না দিলেই নয় যে এটা
বিনা বা বাংলাদেশ ইনস্টিটিউট বিনা, জি। নিউক্লিয়ার বিনা এগ্রিকালচার এবং বাংলাদেশ কৃষি হ্যাঁ, বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি যৌথভাবে গবেষণা এটা ইনস্টিটিউট, কাজটা করেছে এবং ডক্টর তার নাম হলো মুফাজ্জল, জি ডক্টর মুফাজ্জলের নেতৃত্বে কিন্তু এই গবেষণাটি এই প্রায় এক উদ্ভাবনটা- দশক যাবত এই গবেষণাটি পরিচালিত হয়ে এসেছে। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের পক্ষ থেকে, আমাদের ঢাকা প্রকাশের পক্ষ থেকে এই গবেষণা টিমকে আমরা অভিনন্দন জানাই। হ্যাঁ, ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম, জি। ওনার নাম। আমরা এর পরের নিউজটা একটু আলোকপাত করি যে আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন এবং জি। সেখানে দুইটা চুক্তি, দুইটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। হয়েছে। তো সেটা আমরা একটু এই জায়গাটা একটু আলোকপাত করি যে এখানে আমাদের কি কি সুবিধা থাকছে, কি চুক্তি, কি সমঝোতা। ঠিক বলেছেন আপনি যে আমাদের প্রধানমন্ত্রী এবং একটা লম্বা সফর কিন্তু হ্যাঁ 6 দিনের একটি লম্বা সফর মালদ্বীপে গিয়েছেন এবং সেখানে দুটি যে চুক্তি, সেটার মধ্যে একটি হলো বন্দি বিনিময় চুক্তি আর 2 নম্বর চুক্তিটি হলো যে দ্বৈত কর যে পরিহার, সেই চুক্তিটি করা হবে। আর স্মারক বা যে সমঝোতা যেটাকে আমরা বলবো, সেদিক থেকে আমরা দেখছি যে চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্যসেবা আর একটা হলো যুব ক্রীড়া উন্নয়ন সহযোগিতার একটা, এগুলো আমাদের একই সাথে আরেকটি বিষয় আশাব্যঞ্জক যে আমাদের দেশ কিন্তু এই মালদ্বীপকে প্রায় 13টি সামরিক যান উপহার দিচ্ছে। তো এবং আমাদের এই বিমান সরাসরি এক ধরনের বিমান যোগাযোগ ব্যবস্থা শুরু হচ্ছে। তো এগুলো আমাদের জন্য আশাব্যঞ্জক এবং আমি মনে করি এটি আমাদের দেশের জন্য খুব ভালো। নিঃসন্দেহে আমরা আমাদের সারা পৃথিবীতে আমাদের জন্য এমন করে দরজাগুলো মুক্ত হতে থাকুক। জি, ঠিক বলেছেন। সেটাই আমরা আপিল বিভাগের একটা ঘোষণা দেখতে পাচ্ছি, অর্থ পাচার গুরুতর অপরাধ। আমাদের আপিল বিভাগ, হাইকোর্টের আপিল বিভাগ এটা বলেছেন। আর এরপরে আমরা আমি আপিল বিভাগের এই অর্থ পাচার এই বিষয়টা একটু কথা বলতে চাই। প্লিজ এটা এটি আমি আপনার কাছে একটু এটার নীতিগত দিকটা একটু জানতে চাই, যেটা নৈতিক দিকটার পূর্বে আমরা যেটা দেখি যে প্রেক্ষিতে আপিল বিভাগ এটি একটি তার এক ধরনের পর্যবেক্ষণ বা বলেছেন যে আমাদের ক্যাসিনো কাণ্ডে জড়িত জয় গোপাল নামে একজন ব্যক্তির সেই মামলার যে আবেদন খারিজ করার প্রসঙ্গে আপিল বিভাগ বলেছেন, কিন্তু যে কথাটি বলেছেন সেটি গুরুত্বপূর্ণ যে কি বলছি আমরা আমাদের যেন এই অর্থ পাচার। তো আপনি জেনে থাকবেন যে আমেরিকা ভিত্তিক একটি সংস্থা, এটা হলো এটি প্রতি বছর এই অর্থ পাচারের যে পরিসংখ্যানগুলো দিয়ে থাকে, এটি GFI মেবি বা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্ডেক্স, জি গ্লোবাল ফিনান্সিয়াল ইন্ডেক্স GFI। তো GFI যে তথ্যটি দিচ্ছে সেটি অনুযায়ী আমরা দেখি 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই সময়টায় 6 বছরে আমাদের দেশ থেকে প্রায় 4,36,000 কোটি টাকা পাচার হয়ে গিয়েছে এবং 2015 সালেই কেবলমাত্র 1 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো এবং এরপর থেকে যেটা হয় যে আমাদের সরকার বা আমাদের দেশ থেকে এই যে পাচারগুলো হয়, এই তথ্যগুলো মূলত আসে যে বৈদেশিক বাণিজ্যের সূত্র ধরে। তো এই বৈদেশিক বাণিজ্যের বলা হচ্ছে এই থেকে যে প্রায় 18% ভুয়া যে পরিসংখ্যান এটা দেখানো হয়। তো এর ভেতর থেকে যেটা বলা হচ্ছে যে 2015 সালের পর থেকে জাতিসংঘকে কোনো ধরনের আর তথ্য না দেওয়ার কারণে আমরা আসলে জানতে পারছি না আমাদের পাচারকৃত টাকার পরিমাণ। তো সেটা যেভাবে হোক না কেন, আমি একটি নৈতিক জায়গা থেকে বলবো, আমাদের গান্ধী একটি সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, সেটি হলো যে আমাদের যে সম্পদ আছে সেটি আমাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট, কিন্তু লোভ মেটানোর জন্য নয়। তো এই যে পাচার করছি আমরা টাকা, এবং এটা এক ধরনের কিন্তু আমরা বলবো যে ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই, কিন্তু সত্যিকার অর্থে কি আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে? কখনোই না। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। যে আমাদের করোনা মহামারী আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যে আমরা আসলে কেউ কিন্তু আমাদের নিশ্চিত না। আমাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু তার ক্ষণ অনিশ্চিত। কোন সময় আমি মারা যাব এটা তো এই অবস্থায় আমরা আসলে এই যে বিষয়গুলো, এগুলো আমি মনে করি এক ধরনের অসুস্থ মানসিকতা। সেটি যে গোষ্ঠীর মানুষ হোক না কেন, যে ব্যক্তির মানুষ হোক না কেন, সে জায়গা থেকে এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত দেশের কল্যাণে। আমি মনে করি ব্যক্তির আত্মিক উন্নয়নের কল্যাণেও আমাদের এগুলো পরিহার করা উচিত। কিন্তু মানুষ তো আসলে এখন যা আমরা দেখতে পাই যে বেশিরভাগের
বেশিরভাগ মানুষই কেমন যেন একটা দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা একটা হতাশা দেখতে পাচ্ছি, চারিদিক থেকে এরকম খবরই বেশি আসছে। আপনি যে অঙ্কটার কথা বললেন, সেই অঙ্কের টাকা পাচার মানে মাথা পিছু যদি আমরা ভাগ করি, এটা অলমোস্ট 30,000 টাকা কাছাকাছি পড়ে যায়। তো এটা অনেক বড়, ঠিক বলেছেন। হ্যাঁ, অনেক বড় অঙ্ক, বড় অঙ্ক। তাহলে এই যে কিছু মানুষ প্রচুর সুবিধা ভোগ করছে, আর কিছু মানুষ, বলা যায় বেশিরভাগ মানুষ এই বঞ্চিত হচ্ছে। তো এটা একটা ভয়ানক চিত্র, এবং আশা করব যে কিছু মানুষ তাদের এই লোভ থেকে বের হয়ে এসে সার্বিক মঙ্গলের চিন্তা, কারণ বেশিরভাগ মানুষ না এগুলো কিন্তু দেশ। আসলে আমি যেটা মনে করি যে আমরা তখনই ভালো থাকবো যখন আমার চারপাশটা ভালো থাকবে। এক্স্যাক্টলি, একটা চারপাশের মধ্যে একটা অসুস্থ পরিবেশ ক্রিয়েট করে আমি কেবলমাত্র আমি ভালো থাকতে যদি চাই, সেটাই একটা অসুস্থ মানসিকতার পরিচয় মনে করি। সেটাই, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং তার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি একটা নিউজে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপেলের চালানে এলো 22 লাখ সিগারেট। জি, ঠিক বলেছেন। আমরা এরকম একটা দেখতে পাচ্ছি যেখানে আমদানি রপ্তানি বাণিজ্য এটা স্বাভাবিক হতেই পারে। হ্যাঁ, এলসি করে পণ্য নিয়ে আসতেছে, আপেল কিনবে, এই জন্য আপেলের নামে এলসি করে নিয়ে আসতেছে হচ্ছে সিগারেট। হ্যাঁ, এবং এইভাবে মানে এইরকম অতি লোভের থেকেই কিন্তু এটা করা। আর দ্বিতীয়ত একটা কথা একটু বলবো, এই জাতীয় এই ধূমপান জাতীয় জিনিসগুলো আসলে আমাদের পরিবেশেরও ক্ষতি করছে। এইগুলোকে নিরুৎসাহিত করাটা আমাদের খুব প্রয়োজন। এবং এই ক্ষেত্রে বিশেষ করে তরুণ সমাজ এবং কিশোর সমাজের প্রতি এই সুযোগে একটু দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব তাদের প্রতি যে তোমাদের দিকে এই ভবিষ্যৎ তাকিয়ে তোমরা অন্তত নেশার দিকে ঝুঁকো না। বিশেষ করে সিগারেট হচ্ছে যে কোনো নেশার সূত্রপাত ঘটায়। ঠিক বলেছেন আপনি। তো আমরা একটু আসি, আমাদের দেখতে পাচ্ছি যে বকেয়া পাওনার দাবিতে, এটা খুলনার ঘটনা, বকেয়া পাওনার দাবিতে পাটকল শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। হ্যাঁ, এটা আসলে বকেয়া পাওনা, দেখেন তো এটা এই বিষয়টা শুধুমাত্র যে আমি বলবো শুধু পাটকল না, সব শ্রমিকদের ক্ষেত্রেই কেন যেন আমাদের এই যে গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রেও আমরা দেখি মাঝে মাঝে তারা এদিকে বিক্ষোভ করছে। এবং তো এই জায়গাগুলো আসলে একটু সচেতন হওয়া, যে যেহেতু তারা শ্রমিক এবং তাদের উপার্জন রুজি রোজগারের একটা বিষয় থাকে, এর মধ্যে একটা পরিবার যুক্ত থাকে, তো সব কিছু মিলিয়ে আমাদের চিন্তা করা উচিত। তো এই বিষয়গুলো, এবং একই সঙ্গে আর একটা দাবি তারা করেছে যে রাষ্ট্রায়ত্ত যে 25টি পাটকল সেগুলো চালু করে দেওয়ার দাবি তারা করেছে। আর এরপরে আসি আর একটা জিনিস, যে আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে ভোটারদের মিছিল। এই ঘটনাটা ঘটেছে ফেনীতে। আপনি জানেন যে ইউপি নির্বাচন চলছে সারা দেশে, এবং ফেনীর সোনাগাজীতে এই ঘটনাটা, কাফনের কাপড়, সোনাগাজীর নামটা নিশ্চয়ই আপনার মনে পড়ছে, আর একটা ঘটনা সেখানে ঘটেছে। না, এই এলাকার একটা আলোচিত একটা ঘটনা ছিল, মনে আছে? ওই যে একটা মেয়ে যার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তো যেভাবে হোক কেন, ওই মানুষ সচেতন। আর একটা বিষয় আমি বলি, আমাদের যে এক্সিস্টেন্সিয়ালিজম, আমাদের হাইডেগার, কালিয়াপসন এবং জাপল সাত্রে, যিনি অস্তিত্ববাদের যে তত্ত্বের জন্য বা জনপ্রিয়, এবং তার দ্য ফাইলস এবং নার্সিয়া উপন্যাস, দ্য ফাইলস নাটকে তত্ত্বগুলো, তো সেই এক্সিস্টেন্সিয়ালিজমের তত্ত্বে তিনি একটি সুন্দর কথা বলেছেন যে আমি চাই আর না চাই, স্বাধীনতাই আমার অস্তিত্ব। আসলে মানুষ এই যে 1971 সালে আমাদের যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, হ্যাঁ, সেই মুক্তিযুদ্ধের বর্ণনা আপনি দেখবেন আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের চিলকোঠা সেপাই এই উপন্যাসে খুব মুক্তিযুদ্ধ এবং ওই গণঅভ্যুত্থানের সময়টায় সুন্দরভাবে ব্যাখ্যা করা। সে জায়গায় আখতারুজ্জামান ইলিয়াস, ওটা তো তার লেখকের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা, তো সে জায়গায় এই একটা জায়গায় বর্ণনায় লেখক বলছেন যে এই যে মানুষ আন্দোলন করছে বা অভ্যুত্থান করছে, এটাতে তারা কিন্তু বড় বড় সেনাবাহিনীর কর্মকর্তা হবে না, তাদের সন্তানরা হবে কিনা ঠিক নাই, তাদের অর্থনৈতিকভাবে তারা কোনো লাভবান হচ্ছে না, কিন্তু শুধুমাত্র ভোটের রাইটস প্রতিষ্ঠা করার জন্য মানুষ যে এত উদ্গ্রীব হতে পারে, এই যে একটি প্রশ্ন। এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা স্বাধীন একটি দেশ প্রতিষ্ঠিতই হয়েছে আমাদের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই বিষয়গুলো আপনি শুধু এই সোনাগাজী না, আমি এর মাধ্যমে আর একটু বলি, আমরা যদি আর একটু পেছনে যাই, গণতন্ত্রের মানে ভোট মানেই তো হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের
যে আমরা বলবো যে একবারে রিদম যেটাকে বলবো, সেটা হলো কিন্তু এই ভোট বা ভোটাধিকার প্রয়োগ, যেটা প্রথম পূর্ব শর্ত গণতন্ত্র, যেটার প্রথম সূত্রপাত ঘটেছিল আপনার মানে ভোটাধিকার এবং এই মানুষের যে অধিকার প্রতিষ্ঠার যে সূত্রপাত প্রথমের দিক থেকে, যেগুলো আমরা বলবো প্রথমত আমেরিকায় তারা যখন ইংল্যান্ড যে রাজা বা পার্লামেন্ট থেকে তাদের উপর যখন কর বেশি আরোপ করা হলো, জনগণ কিন্তু 1775 সালের দিকে তারা অনেক এক ধরনের বিক্ষোভ করলো, এবং এর মধ্য দিয়ে আমরা দেখলাম একটা বিক্ষোভের মধ্য দিয়ে 6-7 বছরের একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা স্বাধীন হলো। তো এই স্বাধীনতা আন্দোলনে যখন এই ফরাসিরা এবং অন্যান্য স্বাধীনচেতা মানুষরা কিন্তু সাপোর্ট করলো, এবং তারা এই আন্দোলনে যুক্ত হওয়ার পরে তারা যখন ফিরে আসলো, তারাও কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন করলো। একটাই কারণ ছিল যে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়, তারা এই স্বাধীনতা চায়। তো যা হোক, এই স্বাধীনতা প্রত্যাশা করা মানুষের, অভিমত প্রকাশ করা মানুষের একটা যে কি বলবো, যে এটা আমরা ওই যে আমরা যেটা বললাম জাপল ছাত্রের যে সংজ্ঞায় যেটা বলছেন, যে এই অস্তিত্বের সাথে যুক্ত। তো সেদিক থেকে সোনাগাজীর মানুষরাই যে কাফনের কাপড় পরে যে তারা প্রতিবাদ করছে, আমি মনে করছি যে এটা মানে মানে অসম্ভব বা অস্বাভাবিক কিছু বিষয় না, এবং এটা একটা স্বাভাবিকতার মধ্যেই পড়ে জীবনের। খুবই যৌক্তিক দাবি, এবং আমি ওই কথাটাই বলছিলাম যে এই সোনাগাজীর মানুষেরাই কিন্তু নিষ্পেষণ, নির্যাতন, এটা না, ওটা না, আমি বলবো গণতান্ত্রিক রাষ্ট্রে কয়েকবার উদাহরণ রেখেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের যে সচেতনতার দায়বদ্ধতা, সেটা ইউপি নির্বাচন কেন্দ্র করে হলেও এই তারা যে সচেতন জনগণ, এটা এই নিউজের মধ্য দিয়ে আমরা প্রকাশ পাচ্ছি। জি, আর দুই তিনটা নিউজ নিয়ে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি যে 50 বছরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ডাক্তার তারাকান্ত ভৌমিক। হ্যাঁ, ঘটনাটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার, যেখানে ভিতরবন্দ এলাকা ভিতরবন্দ নামে একটা জায়গা আছে, যেখানে ডক্টর তারাকান্ত ভৌমিক, উনি মুক্তিযুদ্ধের সময় তার পরিবার সবাই চলে গিয়েছিল ভারতে চলে গিয়ে। আমরা স্টোরিটাতে দেখতে পেলাম যে সবাই ভারতে চলে গেলে উনি দেশে ছিলেন, এবং তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছেন, সেবা করেছেন, হ্যাঁ, অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন। এই যে অবস্থাটা, আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন কেবলমাত্র এই ইতিহাস এবং তারপর তাকে কিন্তু এই খবরটা পাওয়ার পর পাক বাহিনী, যেহেতু মুক্তিযোদ্ধাদের সেবক উনি, তাকে তার বাড়ি ঘর ভাঙচুর করে, লুটপাট করে তাকে ধরে নিয়ে গিয়ে পরদিন তাকে গুলি করে ব্রাশ ফায়ারে হত্যা করে। তো তারপরও সে কিন্তু আর এই মুক্তিযুদ্ধের ফলকে যে স্মৃতি ফলক রয়েছে সেখানে তার নাম রয়েছে, কিন্তু তাকে এখনো শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিটা তিনি আসলে এখানে মুক্তিযোদ্ধা খ্যাতি পাওয়ার চাইতে যে স্বীকৃতি, আমি মনে করি তার জন্য খুব, এবং এই প্রয়োজন ছিল আমাদের রাষ্ট্র হিসেবে। আমরা ওইটাই এই কথাটাই বলেছেন যে আমি কিছুই আমার চাওয়া পাওয়া নয়, একটাই চাওয়া পাওয়া যে আমি যেন এই স্বীকৃতিটা পাই যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, শহীদ ছিলেন। হ্যাঁ, না, আমরা যেহেতু দেখছি যে আমাদের বর্তমান সরকারও মুক্তিযোদ্ধাদের প্রতি অনেক আন্তরিক, তো যেহেতু খবর প্রকাশিত হয়েছে, তো সরকার এই বিষয়টি দেখবেন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন, আমি মনে করি। এবং আমরা এর বিপরীতে আরেকটি চিত্র দেখছি যে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা, যেগুলো বিভিন্ন পত্রিকায় যাচ্ছে, এবং কিছু টাকায় বছর বেশ 2000-এর মতো তালিকায় প্রায় 2000 টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যায়। তো মানে এই ধরনের কিছু পত্রিকা নিউজ করছে, তাহলে সে জায়গায় আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের বা আমরা যে স্বীকৃতি বা সম্মাননা জানাতে আমরা অনেক দূর এগিয়েছি। আমি কিন্তু এটা একেবারেই এই একটা ঘটনা দিয়ে পুরো ঘটনাকে, কারণ আমরা অনেক টাকা দিচ্ছি মুক্তিযোদ্ধাদের এবং তাদের বেতন ভাতা বিভিন্ন ধরনের সম্মান জানাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তার এই খবরটি যখন আমাদের কর্তৃপক্ষের নজরে আসবেন, তিনিও বা তারা তাদের যথাযথ ব্যবস্থা নেবেন, এটা আমি প্রত্যাশা করি। সেটাই আশা করি যেটা নজরে আসবে। আর একটা জিনিস দেখেন, আমি এই ক্ষেত্রে একটা কথা একটু বলতেই চাই যে মুক্তিযোদ্ধা, আমি দেখেছি অনেক মুক্তিযোদ্ধা যারা ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছেন। আমি এমন দু একজন মুক্তিযোদ্ধা, একেবারে ব্যক্তিগত একটা কথা আমি আজকে একটু প্রকাশ করতে চাই, কারণ আমি একাধিক মুক্তিযোদ্ধার কাছে শুনেছি, মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার সৌভাগ্য হয়েছিল কিছু কাজ করার। মুক্তিযোদ্ধাদের আমি দেখেছি যে একদিন একজন মুক্তিযোদ্ধা বলছিলেন, এবং ইভেন এর বাইরের লোকেও বলছিলেন যে মুক্তিযোদ্ধা শুধু তারাই যারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। তবে আমার মতে মুক্তিযোদ্ধা কিন্তু ইনারাও, কারণ ইনি একজন মুক্তিযোদ্ধা এই অর্থে
যারা এদেশের থেকে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা দিয়েছে, আশ্রয় দিয়েছে, আমি মনে করি, আমি একটা কথা একটু খুব স্পষ্টভাবে বলতে চাই, আমি মনে করি এমনকি সেই মেয়েটাও মুক্তিযোদ্ধা, যে পিচ্চি একটা ছোট্ট একটা মেয়ে, যে একজন তৃষ্ণার্ত মুক্তিযোদ্ধাকে এক গ্লাস পানি খাইয়েছে। অবশ্যই আমি মনে করি সেও একজন মুক্তিযোদ্ধা। ওই গৃহবধূ একজন মুক্তিযোদ্ধা, যিনি রাতের অন্ধকারে তার বাড়িতে আশ্রয় নেওয়া একজন মুক্তিযোদ্ধাকে রান্না করে খাইয়েছেন, আশ্রয় দিয়েছেন, কারণ তিনি জীবনের ঝুঁকি নিয়ে দিয়েছেন। কিন্তু পাক বাহিনী জানতে পারলে যে তাকে ছাড়বে না, এটা জেনেও। একটি বড় কথা হলো কি, আপনার কথার প্রেক্ষিতেই আমি যেটা ফিল করছি, যে এই ধরনের উপলব্ধি, এই ধরনের ডেডিকেশন যদি আমাদের পুরো জাতির মধ্যে না তৈরি হতো, আসলে আমরা স্বাধীন হতে পারতাম কিনা, এটা একটা প্রশ্নের একটা বিষয় ছিল। আসলে এই জন্য আমাদের স্বাধীনতাটা আমি মনে করি যে পুরো জাতির একটি অর্জন। হ্যাঁ, তো এই দিক থেকে আমরা গর্ব করতেই পারি যে আমরা একজন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছে, এবং এই জায়গায় আমাদের প্রত্যেককেই সম্মান জানানো। আমি এখন একটু দুইটা আমাদের পর্যটন এলাকা নিয়ে একটু কথা বলতে চাই, যার মধ্যে একটা এলাকা আপনি জানেন যে আজকের একটা আলোচিত ঘটনা, এটা কক্সবাজারের সংঘবদ্ধ ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে একজন নারী পর্যটককে। এটা প্রথমত আমি বলি যে এই ধরনের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত, আমাদের জাতির জন্য একটা নৈতিক অবক্ষয়ের যে বহিঃপ্রকাশ, সেটি প্রথমত এই ধরনের ধর্ষণের বা রেপ কেস সব জায়গাতে, এটা একজন পর্যটক হোক আর সাধারণ মানুষ হোক, সবার ক্ষেত্রেই কিন্তু এটি অবশ্যই একটি খারাপ এবং অমানবিক এবং আমি বলি নিষ্ঠুর নৃশংসতম কাজগুলোর মধ্যে অন্যতম এটি। আমি একটু ইন্টারফেয়ার করে একটা শব্দ একটু ব্যবহার করতে চাই। জি বলেন। আমি এদেরকে আসলে মানুষ মনে করি না, এরা আসলে কীট। আমাদের সমাজের জন্য বটেই, পুরো মানব জাতির জন্য এরা আসলে কীট। তো সেই মানুষগুলোর শাস্তি হওয়াটা খুব জরুরি। না, আপনি দেখবেন যে ধরনের শাস্তি একেবারে যে হচ্ছে না তা না, হচ্ছে। তো আর আমি যেটার উপর গুরুত্ব দেব, যেহেতু এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং এখানে আরেকটি এর সাথে বিষয় যুক্ত, যে পর্যটন খাত। তো এটি কিন্তু আমাদের একটি দেশের রাষ্ট্রীয় অর্থনীতি, অর্থ ব্যবস্থার সাথে যুক্ত, কারণ অনেক পর্যটক বাইরে থেকেও, দেশের বাইরের পর্যটকরাও বড় বড় যায় এবং দেশের মানুষও যায়। তো সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আমি মনে করি সেই কক্সবাজারের যে প্রশাসন, তারা এই বিষয়গুলোকে আরো জোরদার করবেন এবং সেই এলাকায় নিরাপত্তা, বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা আমাদের দেশের সাথে, আমাদের রাষ্ট্রের সাথে। এবং আপনাকে আপনাকে একটা কথা একটু বলে নিই, যে র্যাবের যে ভাষ্য এসেছে এইখানে, র্যাবের ভাষ্যে যে দুজনকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হয়েছে, সেই দুজন হচ্ছে, একজনের নাম আশিকুল ইসলাম, আরেকজনের নাম আব্দুল জব্বার জয়া। এই যে এদের মধ্যে আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি, মোট তিনজন আর কি। আশিকের কথা যেটা বলা হচ্ছে, যে সে 4 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে। সে ইতিপূর্বে ধরা পড়েছিল ছিনতাই, মাদক সহ একাধিক মামলার আসামি সে, এবং এর আগে একজনকে ছুরিকাঘাত করে সে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিল। এই মামলায় সে 4 মাস জেলে ছিল, এবং বের হওয়ার পর এখন সে তার রাজনৈতিক ছত্রছায়া পাচ্ছে। এখন তাকে রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক বিভিন্ন নেতার সঙ্গে দেখা যায়, এটা র্যাবের ভাষ্য। এই আশিক এখন এলাকায় মাদক কারবার, যৌনকর্মী সরবরাহের কাজ ইত্যাদি ইত্যাদি। কারা এদেরকে প্রশ্রয় দেয়, এদের কাছ থেকে যৌনকর্মী সরবরাহ নেয়, এদেরকে খুঁজে বের করা উচিত। এরাই হচ্ছে প্রশাসন, এরাই হচ্ছে গডফাদার, এবং এরাই এদের মদতদাতা, এবং এদেরকে যতদিন শাস্তির আওতায় আনা হবে, এই ধরনের কালপ্রিটগুলো, এই ধরনের কিটগুলো সমাজে আমার আপনার হুমকি হয়ে দাঁড়াবে, আমার দেশের জন্য হুমকি। অলরেডি ক্ষতি হয়েছে, আমাদের ইমেজ নষ্ট হয়েছে। আমি মনে করি প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন, এটা আমি প্রত্যাশা করি, এবং অবশ্যই আমাদের প্রশাসন সেই ব্যবস্থাটি নেবেন, আমি বিশ্বাস করি। সেটাই আমাদেরও সেই বিশ্বাস। এবং আর একটা বলছিলাম যে আমরা দুইটা পর্যটন এলাকা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ধুলাই ধূসর সবুজ সিলেট জানেন, একটা চমৎকার পর্যটন নগরী, যেখানে গাছপালা রয়েছে, যেখানে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, অনেক কিছু পুরো সিলেট জুড়ে এরকম। তো এই পর্যটন, এই বিষয়টাই এই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ও আছে। আমি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি একটু বলতে চাই কর্তৃপক্ষকে, আমাদের যে পর্যটন নগরী বিশেষ করে এবং নগরগুলো আছে, এলাকাগুলো আছে, এগুলোর পরিচর্যা করা আমাদের অতীব প্রয়োজন। এই বিষয়টি আমি মনে করি আমাদের সরকার, প্রশাসন সবাই নজর দেবেন এবং তারা ব্যবস্থা নেবেন, আমি বিশ্বাস করি।
সেটাই পর্যটন নগরী এখানে যদি একজন মানুষ বেড়াতে গিয়ে ধুলার জি মধ্যে ঠিক বলেছেন, এটা সংস্কার করা এবং খুবই প্রশাসনের দুঃখজনক। নজরদারিতে অন্তত আসা কিছু এলাকায় বিশেষ নজর দেওয়াটা খুব জরুরি। আমি আশা করি যে সিলেট সেই এলাকার মধ্যে পড়বে। জি, অন্যতম। আমাদের বিভাগীয় এলাকা, বিশেষ করে পর্যটন এলাকা যেগুলো রয়েছে সেগুলোর দিকে বিশেষ নজর দেওয়া উচিত। আমাদের দেশের কোথাও কোনো দুর্নাম হচ্ছে এরকম কোনো কাজে আমরা যাতে খুব চোখ কান খোলা রাখি, এমন কোনো কিছু যাতে না ঘটে। এটা কারণ এই দেশ আমাদের, এই দেশ আমাদের মুখের দিকেই তাকিয়ে থাকে। কারণ দেশের মঙ্গল তো মানুষই করতে পারে, মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো সেই জায়গা থেকে আমরা আমাদের শ্রেষ্ঠ জীবের মতো দায়িত্ব পালন করে যাব, সেটাই প্রত্যাশা করি। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের এই সংবাদ পর্যালোচনা। আগামীকাল আবার ঠিক 8:30টায় আমরা আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।